যুক্ত ব্যঞ্জনটি নিয়ে কিন্তু আমাদের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি এবং তার সমাধান নিয়ে আজ আলোচনা করব। দেখুন, এই যে জড়ানো পেঁচানো বর্ণটি, যুক্ত বর্ণটি বা যুক্ত ব্যঞ্জনটি আমি লিখে রেখেছি, এই যুক্ত ব্যঞ্জনটি নিয়ে আমাদের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে এর নাম। কেন বলুন তো? এর নাম নিয়ে কিন্তু আমরা একমত হতে পারি না। কেন? এক একজন ব্যক্তি এই বর্ণটিকে এক এক নামে ডাকেন, অঞ্চল ভেদে এটি হয়ে থাকে। এখন কেন বলুন তো? আমি যদি বলি এই যুক্ত ব্যঞ্জনটির নাম হচ্ছে ক্ষীয়, ক্ষীয়, আপনারা মানবেন? মানবেন। কেন বলছি মানবেন? কেননা আমি যে দুটি বইয়ের রেফারেন্স আপনাদের সামনে দেব, সেখানে আপনারা অমান্য করতে পারবেন না। বাংলা ভাষায় লেখা প্রথম ব্যাকরণ, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, হ্যালেডের লেখা এই যে বইটি, এই বইটিতে কিন্তু এই যুক্ত ব্যঞ্জনটিকে ক্ষীয় নামে চিহ্নিত করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা শব্দতত্ত্ব, দেখুন বইটি ভালো করে, এই বইটিতেও কিন্তু এই যুক্ত ব্যঞ্জনটিকে ক্ষীয় বলে চিহ্নিত করা হয়েছে। সুতরাং ক্ষীয় বলতে আমাদের অসুবিধে হওয়ার কথা নয়। এবার দেখুন, এই যে বললাম না সমস্যাবহুল এই যে যুক্ত ব্যঞ্জনটি, এই যুক্ত ব্যঞ্জনটির গঠনও কিন্তু আমাদের সমস্যায় ফেলে দেয়। কেন? এই যে যুক্ত ব্যঞ্জনটি, এটিকে ভাঙলে আমরা কি কি পাই? ক পাই আর মূর্ধন্য স নামক বর্ণ পাই। কিন্তু এর যে গঠন, সেই গঠনে কিন্তু ক বা মূর্ধন্য স নামক বর্ণটির কোনোটিকেই আমরা খুঁজে পাই না। সুতরাং শিশুরা সমস্যায় পড়ে, তাদের আলাদাভাবে চিনতে হয় এই বর্ণটির ভিতর এই বর্ণটি এবং এই বর্ণটি লুকিয়ে রয়েছে। তারপরে সমস্যা হচ্ছে এই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ কি। এই যুক্ত ব্যঞ্জনটি যখন শব্দের শুরুতে থাকে তার এক ধরনের উচ্চারণ হয়, আবার এই যুক্ত ব্যঞ্জনটি যখন শব্দের শেষে বা মাঝে থাকে তার আর এক ধরনের উচ্চারণ হয়। দেখুন, এই যে লিখে রেখেছি ক্ষীয় ময়াকার, বানানে কিন্তু আপনাকে এটাই লিখতে হবে, কিন্তু মুখে কি বলেন বলুন তো? খ মা, খ মা, অর্থাৎ লিখছেন ক্ষীয়, কর মূর্ধন্য স, কিন্তু বলার সময় বলছেন খ ময়াকার। কি হলো এটা? পরের শব্দটি দেখুন, ক্ষতি, লিখছেন ক্ষীয়, বলছেন ক্ষতি, ক্ষয় ওকার বলছেন, অর্থাৎ ক্ষীয় সমান খ এসে যাচ্ছে। লিখছেন ক্ষয়, মুখে বলছেন ক্ষয়, খ বলছেন, অর্থাৎ ক্ষীয় বানানে থাকলেও উচ্চারণে কিন্তু খ হয়ে যায়। কখন ক হয়? শব্দের প্রথমে থাকলে, কিন্তু শব্দের মাঝে বা শেষে থাকলে কিন্তু এর উচ্চারণ সম্পূর্ণ বদলে যায়। দেখুন, শেষে রয়েছে শিক্ষা, শিক ক খা, শিক্ষা, ক এবং খ আসছে। দেখুন, রক্ষা, ক এবং খ আসছে। শিক্ষক, ক এবং খ আসছে। সমস্যা নয় কি? কিন্তু হিন্দিতে কিন্তু এটিকে বলা হয় শিক্ষা, ক এবং মূর্ধন্য শকে খুঁজে পাওয়া যায়। শিক্ষক, অর্থাৎ হিন্দিতে ক এবং মূর্ধন্য শয়ের উচ্চারণ রক্ষিত হয়, বাংলায় হয় না। এখন তাহলে আমরা কি শিক্ষা বলবো? একদম না। আমাদের বাংলায় এই শব্দটির উচ্চারণ হচ্ছে শিক্ষা, রক্ষা, শিক্ষক। মাঝে বা শেষে থাকলে ক খ আসবে, প্রথমে থাকলে খ আসবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা এসে যায়, যেহেতু এই শব্দটির উচ্চারণ হচ্ছে ক্ষয়ের মতো, আমরা বলি ক্ষমা, তাহলে এটি লিখলেই তো চলে যায়। আমরা কেন কষ্ট করে ক্ষীয় ময়াকার লিখতে যাব? আমরা তো খ ময়াকার লিখলেই হয়ে যেত। সেটা হবে না এই কারণে, কেননা এই শব্দগুলি হচ্ছে তৎসম শব্দ, আর আমরা জানি তৎসম শব্দে এর যে বানান সেগুলি কিন্তু সংস্কৃত অনুসারী। সংস্কৃতে যে বানান আছে আমরা সেই বানানই কিন্তু তৎসম শব্দগুলির ক্ষেত্রে লিখে থাকি। সুতরাং ক্ষমা বানান লিখতে গেলে আপনাকে ক্ষীয় দিয়েই লিখতে হবে। কিন্তু যে সমস্ত শব্দ তৎসম নয়, অতৎসম, তদ্ভব, অর্ধ তৎসম হতে পারে, সেই সমস্ত শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষীয় ব্যবহার করব না। যেমন আমি যদি একটি শব্দ আপনাদের দেখাই তাহলে ব্যাপারটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই যে লিখেছি ক্ষেত, ক্ষেত কিন্তু একটি অতৎসম শব্দ। যদি আপনি লেখেন ক্ষেত্র তাহলে আপনাকে দিতে হবে ক্ষীয়। কেন? ক্ষেত্র হচ্ছে একটি তৎসম শব্দ। কিন্তু যখন আপনি লিখছেন ক্ষেত,
তখন আর ওটি তৎসম থাকলো না, আপনাকে খ দিয়েই লিখতে হবে। বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আশা করছি। এবার যে সমস্যাটি, বিদ্যাসাগর মহাশয় ক্ষীয় এই যুক্ত ব্যঞ্জনটি আমাদের বর্ণমালার তালিকায় থেকে বাদ দিলেন কেন? আমাদের কিন্তু এটি একটি প্রশ্ন, কেন বাদ দিলেন? লক্ষ্য করুন, ক্ষীয় হচ্ছে একটি যুক্ত ব্যঞ্জন, ক এবং মূর্ধন্য স নিয়ে গঠিত। তাহলে এটি কেন বর্ণমালার তালিকায় থাকবে? ক, চ, ট, প প্রত্যেকটি বর্ণই তো মৌলিক বর্ণ, একক বর্ণ। অ, আ প্রত্যেকটি একক বর্ণ। ক্ষীয় তো একটি যুক্ত ব্যঞ্জন, যুক্ত বর্ণ, সুতরাং এটিকে তো বর্ণমালার তালিকায় রাখা উচিত নয়। সেই জন্য বিদ্যাসাগর মহাশয় ভালোই করেছেন এই যুক্ত ব্যঞ্জনটি বর্ণমালার তালিকা থেকে বাদ দিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনাটি শোনার জন্য। ভালো থাকবেন।